2008 থেকে 2024 এই 15 বা 16 বছরে প্রায় 1900 গুমের অভিযোগ পেয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে বিশ্লেষণ করে দেখা গেছে প্রায় 350 জন মানুষ এখনও ফিরে আসেনি, তাদের হদিস মেলেনি। একমাত্র এই গুমের জড়িতরা ছাড়া কেউ জানে না তাদের কপালে কি ঘটেছে। আমরা খুঁজে বের করেছি এই মানুষদের পরিণতি কি হয়েছে, কোথায় হয়েছে। দর্শক, অনুসন্ধানের শুরুতে আপনাদের নিয়ে যেতে চাই 15 বছর আগে। 2009 সালের 25 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে ঘটে এক কালো অধ্যায়। বিডিআর জওয়ানদের বিদ্রোহের নামে সেনা অফিসারদের উপর চালানো হয় নির্মম হত্যাযজ্ঞ। ওই ঘটনার সময় বাংলাদেশ রাইফেলস বা বিডিআর হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান পদে চাকরি করতেন নজরুল ইসলাম, যিনি হত্যাকাণ্ডের সময় হাসপাতালে অবস্থান করছিলেন। ওই দিনই পিলখানা থেকে বের হয়ে যান তিনি। এরপর আর চাকরিতে যোগ দেননি নজরুল। আমাদের গন্তব্য ঝালকাঠির নলসিটির কাণ্ডপাশা গ্রামের সেই নজরুল ইসলামের বাড়িতে। শুকনো মৌসুমেও কাদায় ভরে থাকা এমন মেঠো পথ ধরে প্রধান সড়ক থেকে বেশ ভেতরে নজরুলের বাড়ি। দেখা হলো নজরুলের স্ত্রী মুন্নি আক্তারের সাথে। মুন্নি জানান, বিডিআর অফিসারদের কিলিং মিশনের প্রত্যক্ষদর্শী হওয়ায় একটা ভয় কাজ করত নজরুলের মধ্যে, তাই তিনি আর চাকরিতে যোগ দেননি। আমরা হাজিরার জন্য বলছি যে তুমি হাজির হও, থাক, কিছু হইবে না, কোনো সমস্যা হইবে না, বা কিছু মেডিকেলের চাকরি করো। তার বোনে বলছে না, আমি চাকরি করব না, তোমরা ওই জায়গায় জানো, ওই জায়গায় নিয়ে মারি ফেলাইবে। তার ভয় লাগতো। নিজের গ্রামের বাড়িতে না ফিরে গোপালগঞ্জের একটি হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ান পদে চাকরি নেন নজরুল ইসলাম। 2010 সালের 15 মার্চ বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া এলাকা থেকে একটি মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয় নজরুলকে। এর বেশ কয়েক মাস পর বাগেরহাট এলাকায় নদীর মাঝে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। কালো মাইক্রোতে করিয়া অনেক লোক ছিল, 5-7 জন সকাল থেকে ছিল নাকি ওইখানে। সে তো ভাবছে যে আমার জেলে দেবে, হয়তো তারা তো বাইরে জেলের মাধ্যমেও তো দিতে পারতো। শিওর হয়ে তারপর আমরা ডেড বডি উঠে এনে এখানে দাপন করছি। শত্রু আর তো ছিল না, নিতে পারো কারা, তারা তো ধরেন ওইখানে লোকেরা, সরকারি লোকেরাই নিয়ে গেছে। নজরুলের মরদেহ পরিবারে নিয়ে আসার প্রক্রিয়া ছিলেন তার চাচা হাবিবুর রহমান। জানান, নজরুল গুম হবার 1 বছর পর বাগেরহাটের রায়ন্দা এলাকায় বলেশ্বর নদীর পশ্চিম পাড়ে তার মরদেহ পাওয়া যায়। অজ্ঞাত হিসেবে বাগেরহাটে দাফনও করা হয়। পরে ডিএনএ টেস্টের পর এটা যে নজরুল তা নিশ্চিত হয়ে পরিবারের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন। হাত বাঁধা মানে এইখান থেকে হাত এইভাবে, মানে সামনে থেকে প্যাঁচ দিয়ে পিছনে এরকমের, মানে এখান থেকে 3 বার, মনে করেন 3টে প্যাঁচ দিছে এবং তার ভিতর থেকে পেট ফাড়া, পেটটা চাকু দিয়ে ফাড়িয়া নদীতে ভাসাই গেছে। নজরুলের মরদেহ পাবার পর একটি মামলা দায়ের করে পুলিশ নিজেই। আমরা যোগাযোগ করি সংশ্লিষ্ট থানা বাগেরহাটের শরণখোলায়। সংগ্রহ করি নজরুল ইসলামের মরদেহের সুরতহাল রিপোর্ট। সেখানকার বর্ণনায় কিছু শব্দে চোখ আটকে যায় আমাদের। মরদেহের 2 চোখ, 2 হাত, 2 পা দড়ি ও গামছা দিয়ে বাঁধা। শরীরের সাথে বাঁধা ছিল সিমেন্ট জমানো বস্তা, আর বুক ছিল পুরোটা চিরে ফেলা। কিন্তু ডুবিয়ে দেয়া সিমেন্টের সে বস্তা একটি চরে বেঁধে যাওয়ায় হত্যার কয়েকদিন পরেই মরদেহ ভেসে ওঠে। নজরুল ইসলামের এই যে নিখোঁজ হওয়া, গুম করা এবং পরে মরদেহ পাওয়া নিয়ে অনুসন্ধানে নামে আমরা। শুরুতেই ওই সময়কার কিছু পত্রিকার খবর আমাদের চোখে পড়ে। খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চলের একটি খবরের পাশাপাশি জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকায় 2010 সালের 24 মে ছাপানো একটি খবর খুঁজে পায়, যেখানে উল্লেখ ছিল ওই সময় সুন্দরবন সংলগ্ন শরণখোলা রেঞ্জে বলেশ্বর নদীর মোহনায় 2-1টি মরদেহ ভেসে থাকার কথা। প্রতিটি মরদেহের সুরতহালের বর্ণনা এক: হাত পা চোখ বাঁধা, গায়ের সাথে বেঁধে দেয়া সিমেন্ট জমানো বস্তা। প্রশ্ন আসে,
এরকম বীভৎস কাজ কে করতে পারে? এটা কি ব্যক্তিগত দ্বন্দ্ব নাকি অন্য কিছু? আমরা যোগাযোগ শুরু করি সুন্দরবন সংলগ্ন বন বিভাগ, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জেলে সমিতি বা ট্রলার মালিক সমিতির কয়েকটি সূত্রের সাথে। তথ্য নিতে থাকি 14 থেকে 15 বছর আগে ভেসে ওঠা এমন মরদেহ সম্পর্কে কেউ কিছু জানেন কিনা। নজরুলের মরদেহ যে চর রায়েন্দা এলাকায় পাওয়া যায়, মানচিত্রের সাহায্যেও আশপাশের এলাকা সম্পর্কে ধারণা নিতে থাকি। নজরুলের মরদেহ তদন্ত করেছিলেন পুলিশের এমন একজন, আমাদের দুটি এলাকার নাম বলেন। তার মধ্যে একটি নাম বারবার উল্লেখ করেন, তা হল চরদোয়ানি। বরগুনার সেই উপকূল এলাকা চরদোয়ানির পথে স্টার নিউজ। বরগুনার পাথরঘাটা উপজেলার চরদোয়ানি এলাকা বা চরদোয়ানি খাল। আমার পেছনে যে ঘাটটা দেখতে পাচ্ছেন সেটা চরদোয়ানি খালের চরদোয়ানি ঘাট, আর এই পাশে রয়েছে চরদোয়ানি বাজার। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সবচেয়ে স্পর্শকাতর যে একটা অপরাধ, তার মধ্যে একটা হচ্ছে গুম। এই গুমের সাথে বা লাশ গুম করার সাথে এই চরদোয়ানি এলাকার একটা বড় সম্পৃক্ততা পেয়েছি আমরা। চরদোয়ানি বাজারে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলি। শুরুতে অবশ্য কেউ মুখ খুলতে চাননি। আমরা কিছু সময় অপেক্ষা করি। বাজারের পূর্ব পাশে একটি বড় বরফ কল, তার পাশেই ট্রলার ঘাট। ঘাটের পাশেই প্রায় 20 বছর ধরে মুদি দোকান চালান মোহাম্মদ রিয়াজ। আসসালামু আলাইকুম। তার কাছে প্রশ্ন ছিল, এই এলাকায় কখনো অস্বাভাবিক কিছু হতে দেখেছেন কিনা। এখানে আসছে বলতো যে আজকের রাত 9টা বাজলে বাতি নিবেই চলে যাবা, বাতি জ্বালবে না। রাত 9টা বাজলে দোকান বন্ধ করে ফেলাবা। বা অন্য সিভিলের লোক এসে বলতো। কি নাম তাদের? তা তো চিনব না। সকালবেলা দোকান খুলতাম, দেখতাম যে 9টার দিক দিয়ে 10টার দিক দিয়ে লাশ লই আইছি। টলার মানুষ ব্রিজ ভরা, ব্রিজের উপরে অনেক মানুষ, কেউ দেহাদেহি করে, কেউ অস্ত্র লই বাইরে ওড়ে নামে। রিয়াজের দোকানের সামনে দিয়ে মাইক্রোবাসে এনে লোক উঠানো হতো ট্রলারে। তাহলে আমাদের এমন কাউকে খুঁজতে হবে যিনি আরও কিছু দেখেছেন। চরদোয়ানি বাজারে অনেকের সাথে কথা বলে একজন জেলের নাম আমাদের কাছে আসে, নাম জলিল। তাকে খুঁজতে হবে আমাদের। গন্তব্য চরদোয়ানি খাল ধরে বলেশ্বর নদীর অংশে। মাছ ধরা অবস্থায় দেখা মেলে জলিলের। প্রথম অপারেশনে আমি যেটা জানি স্যার, ওটা 2 জন লোক আনছে। 2 জন লোক আনার পরে ওটা বলছে যে তোমরা সব পিছনে যাও। পিছনে যাওয়ার পরে তার ওরা ওখান দিয়ে কার্যক্রম করতে ইট মিট বস্তা মস্তা এইসব তার কি আমরা করতাম। এর দিয়ে করবে কি, নিজেরা 3 জনে বিকল্প করতে হবে, যে দিয়ে করবে কি, কত কিছু নিজে করুক, আপনাদের নিশ্চুম থাক। এই নিশ্চুম রয়েছি যে পরপর ওটা অপারেশন করছে। উনি 6টা গুলি হয়েছে স্যার। 6টা গুলি আমরা প্রথম গুলিতে আমরা ভয় পাই হয়েছে যে বুড়ি গুলি করবে কে, কারণ নাকি তখন আব্বাস করেছে মারিয়ে মানুষ ফালাইতেছে, মারিয়ে ফালাইতেছে, কত কষ্ট নেই। ওই তখন অপারেশন ওইভাবে হয়ে গেলে আমার কইতে আব্বাস বোট চালাও চরদোয়ানি, আর তোমরা খোকন জলিলের দিকে আসো, সামনে আসো। আমরা সামনে যেতাম, বলছে যে এটা ধুলাই করে ফেলো, ধুয়ে ফেলো। ব্রাশ আনছে, হোল পাউডার আনছে, বেশি ব্লাডগুলো রক্তগুলো লেগে রয়েছে। এই ধরনের যে ইট টিট বস্তা বেঁধে তারপর কি করতো? ফেলাই দিত। প্রথম মারছে 2 জন বললাম, তারপরে ওই যে বললাম যে খাল দিয়ে বের হয়ে যায়, ওখানে 3 জন ফেলাইছে। একটা সময় র্যাবের সোর্স হয়ে কাজ করতেন জলিল। জলিলের কাছ থেকে আরও কিছু নাম পেয়েছি আমরা। এরা সবাই পাথরঘাটার চরদোয়ানি এলাকার বাসিন্দা। 2010 থেকে প্রায় 4 বছর ধরে যার ট্রলারে করে গুম করা ভুক্তভোগীদের বলেশ্বর নদীতে নেওয়া হতো, তিনি আব্দুর রহমান, স্থানীয়ভাবে যিনি ফাটা রহমান নামে পরিচিত। আমরা রহমানকেও খুঁজে বের করেছি। হ্যাঁ, এগুলো আমি নিশ্চোখে আমি দেখছি। আমার বোট আমি চালাইতাম, চালাবার পরে সে বলতো বোট স্লো করো। বোট স্লো করলে ওই সময় এলো এই কাজ তারা শুরু করতো। বোর্ডের এরকম সাপোর্ট আছে, সাপোর্টের উপরে মাথা রাখা 2 জনের মাথা উড়াই দিত সাপোর্টের উপরে,
গুলি করে করে মানুষগুলো হালাই দিত ওই গভীর সাগরে। গলায় বস্তা বাঁধতো, ওই যে পাথরগুলো উঠাইছে ওই একটা বস্তা গলায় বাঁধতো, একটা পায়ে বাঁধতো। অনেক সময় ওই শাহ আলমের অর্ডার করতো যে বুক ফাড়িয়ে দাও, বুক ফাড়িয়ে দিতে হালাই দিত। আব্দুর রহমানের কাছে আমাদের প্রশ্ন, গুম অপারেশনে যোগ দেয়া কোনো অফিসার বা জড়িত কাউকে তিনি চেনেন কিনা। হ্যাঁ এই তো এটা জিয়া। এনাকে দেখছেন আপনি নিজ চোখে? হ্যাঁ। কি বোটের উপরে? হ্যাঁ, এই ব্রিজের উপরে থাকতো স্যার। চরদোয়ানি এলাকায় অনুসন্ধান করতে করতে আমরা খোঁজ পাই এমন একজনের, যিনি নিজেই মৃত্যুর কোল থেকে ফিরে এসেছেন। জসিমউদ্দিন পাথরঘাটার এই বাসিন্দা বরগুনায় কলেজে পড়ার সময় এলাকার একজন সোর্সের সাথে তার দ্বন্দ্ব দেখা যায়। পরে একদিন বাসায় ফেরার সময় কালো কাপড় বেঁধে তুলে নেওয়া হয় জসিমকে। মুখোশ পরিয়ে ট্রলারে করে নিয়ে যাওয়া হলেও হত্যা করা হয়নি। 4 থেকে 5 দিন ট্রলারে ঘুরিয়ে বনদস্যু হিসেবে অস্ত্রসহ গ্রেফতার দেখানো হয় তাকে। সিভিলে তুলে নিয়ে যাইয়া বরিশাল র্যাব আটে নিয়ে আমারে 3 থেকে 4 দিন রাখে ওই জায়গায়। রুইতে চরে আমি সহ আর কয়েকজন নামাইলো, যেহেতু আমার হাত পা বাঁধা, চোখ বাঁধা, আমি মানে সেভাবে বুঝতে পারিনি। অনুমান করছি যে আমার সাথে 8-10 জন আরও নামাইছে। আর ওই যে র্যাবের ডিওডি ছিল কামরুল ইসলাম, উনি সহ ওনার ফোর্স ছিল। এবং আমি ওই যে যখন নামছি ওই এর আগে আমি ওই যে ফায়ারিংয়ের শব্দ পাইছি। আমার সাথে যারা ছিল মনে হয় যে মেরে ফেলছে ওইটা। আপনারা কি এটার মধ্যে রাখতো? হ্যাঁ, এইটার ভিতরে রাখছে। এটারে বলে ব্রিজ। ব্রিজের ভিতরে রাখছিল। যেরকম ট্রলারে উঠিয়ে গুম করে হত্যার অপারেশন করানো হয়, সেই সদৃশ একটি ট্রলারে জসিমউদ্দিন দেখাচ্ছিলেন খুন করে কিভাবে ফেলে দেয়া হতো মরদেহ। এই যে এইটারে বলে হয়েছিল গিয়া ওই যে ইয়ার নাম কি, সাপোর্ট। এই সাপোর্টে ফালাইয়া এরকম হাত এবং পা বাঁধা অবস্থায় এরকম শোয়াইয়া মাথায় গুলি করতো ওরা। হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে পুরোপুরি শোয়াইয়া এইভাবে মাথায় গুলি করতো। মাথায় গুলি করিয়া তারপরে হইল গিয়া এই হাত আর পা এরকম বাঁধা অবস্থায় এই জায়গায় একটা ওই যে সিমেন্টের ব্যাগ আর পায়ে একটা সিমেন্টের ব্যাগ লাগাইয়া পেট চিরিয়া তারপরে নদীতে ফালাই দিত। পেটছি তো যে ভাইসে উঠতে পারে, ওই যে জেলেরা মাছ ধরে যেহেতু ওই যে জালে উঠতে পারে, এই জন্য। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বেশ কয়েকজনের সাথে কথা বলে আমরা 2 থেকে 3টি নাম পেয়েছি, যারা এলাকায় একসময় প্রভাবশালী র্যাবের সোর্স হিসেবে পরিচিত ছিল। এরা হলো বলি জাফর, আলকাস মল্লিক এবং শাহ আলম। এর মধ্যে বলি জাফর মারা গেছেন 2-3 বছর আগে। শাহ আলম এলাকা ছাড়া বহুদিন ধরে, আর আলকাস মল্লিক 2011 সাল থেকে এখনও নিখোঁজ। আলকাসের বিষয়টি জেনে খটকা লাগলো আমাদের। আমরা এখানে এসে আলকাসের বাড়িতে এসে যেটা জানতে পেরেছি যে আলকাস অনেক দিন ধরে তিনি নিজেই গুম। আমরা তার পরিবারের সাথে একটু কথা বলতে চাই, জানতে চাই কেন তিনি গুম হয়েছেন বা এখনও নিখোঁজ তিনি কেন। কি হয়েছে, ঘটনা কি বলেন তো? হ্যাঁ, র্যাবে নেছে আর ফির যায় নাই। তো আপনারা বলছেন ওনারা নাকি র্যাবে নিছে, এটা কিভাবে জানছেন? র্যাবে নেছে, র্যাবে লগে যাইতে টাইতে র্যাবে রাগাল হলেন। র্যাবের সাথে কাজ টাজ করতো? ওই র্যাব আইতে টাইতে হেগো লাগে দেখাটা শুনো করতো। আলকাস মল্লিকের পরিবারের থেকে আমরা খোঁজ পাই তারই আপন ভাই আব্বাস মল্লিকের। আলকাসের হাত ধরে আব্বাসও র্যাবের সোর্স হয়ে কাজ করতেন। আব্বাস জানিয়েছেন, আনুমানিক 2017 থেকে 18 সালের পর গুম অপারেশন বন্ধ হয়ে যায়। তখন ঊর্ধ্বতন অফিসারদের অনুরোধ করে সোর্স থেকে কর্মচারীর চাকরি পান আব্বাস। সবশেষ ছিলেন র্যাব 8 ব্যাটালিয়ন সদর দপ্তরের মালি। আব্বাসও অন্য সোর্সদের মতো নিজের চোখে দেখেছেন কিভাবে গুম করে আনা ভুক্তভোগীদের মরদেহ ডুবিয়ে দেওয়া হতো। আর গ্রামের ট্রলার আমরা 3 জনই চালা থাকতাম। আমি, জলিল, খোকন। এরা ওই আইতো রাত্রে বোট নিত, অপারেশন করতো, লোকজন নিয়েই নদীতে মেরে ফেলাই দিত, আবার কতক চালান দিত, থানায় দিত। 2-3 জন নিয়ে আসতো, সর্বোচ্চ 9 জন। গুম ভুক্তভোগীদের যাদের লাশ নদীতে ফেলা হতো তাদের বলা হতো প্যাকেট। আব্বাস নিজ চোখে দেখেছেন কোন কোন অফিসার সেসব অপারেশনের নেতৃত্ব দিয়েছেন। একে আপনি দেখছেন নিশ্চয়? দেখছি স্যার। সাথে কি একেও দেখছেন? সরি,
সাথে একেও দেখছেন? হ্যাঁ হেরেও দেখছি, এরও দেখছেন? দেখছি স্যার, আপনি আবার হচ্ছে চেহারাটা দেখেন দেখছি স্যার। এটাকে। দেখছি। ওনারা কোত্থেকে আসতো? ওনার গাড়িতে কোথেকে আসছে আমি জানতাম ওনারা না। ঢাকার অফিসার। হ্যাঁ। আপনি তো র্যাবে এটা কাজ করতেন। জি, এটা আমাকে র্যাবেটের না এটা। এই জন্য বলছেন যে ওরা হ্যাঁ ঢাকার। হ্যাঁ, র্যাবেটের না স্যার, আমি র্যাবেটে দেইনি। অনুসন্ধানে নেমে স্টার নিউজ টিমের কাছে একটা বিষয় সন্দেহ জাগে। র্যাবের সোর্স ছিলেন যারা, সেসব জেলে, ট্রলার মালিক, ব্যবসায়ী, দোকানদার, তারা কি সত্য বলছেন? সেটা তো যাচাই করতে হবে আমাদের। আমরা শরণাপন্ন হই চরদোয়ানির দুই জনপ্রতিনিধির, স্থানীয় সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান এবং সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম। দুজনের একই বক্তব্য, বছরের পর বছর ধরে অপারেশনের নামে এগুলোই হয়েছে সুন্দরবন সংলগ্ন পাথরঘাটা এলাকায়। হ্যাঁ, অপারেশন আছে, তো এটা তো আমরা ডিপার্টমেন্টালভাবে জানতাম না, ওদের অ্যাক্টিভিটিসে আমরা জানতাম। ওরা নিজেরা বলতো, হ্যাঁ আজ বড় সার আইবে, আজ বড় সার আসছে, আজ বড় সার আজ বহুত আছে, ওগো দাফাদাফি, ওগো অ্যারেঞ্জমেন্ট, ওগো ইতে আমরা সব বুঝে যাইতাম। ওই যখন আসতো তখন 2-3 মানে অর্থাৎ 2-3টা ট্রলার যেত এবং 2-3টা গ্রুপ র্যাবের মধ্যেই, অর্থাৎ ধরেন ঢাকার থেকে একটা টিম আসতো, বরিশাল 8 থেকে আসতো, আর স্থানীয় এই যে র্যাবের যে সোর্স তাদের মাধ্যমে কাজগুলি হতো। বরগুনার পাথরঘাটা হয়ে এই যে সুন্দরবনের একটা যে বড় একটা অংশ পড়েছে, এখানে শুধু যে মানুষজন এনে গুম করা হতো তা কিন্তু নয়। এখানে আরও একটি যেটা করা হতো সেটা হচ্ছে বন্দুক যুদ্ধ দেখানো হতো, জলদস্যু, বনদস্যু, ডাকাত, অস্ত্র উদ্ধার, এই সব করা হতো এই জঙ্গলে। মাঝ নদীতে বা একেবারে সাগরমুখ মোহনায় ফেলা হতো লাশ, গুম করা লাশ। আর আমার এখানে থাকা এই জঙ্গলগুলোতে, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এরকম প্রায় 5 থেকে 7টি চরের এলাকার যে সুন্দরবনের যে বিশাল যে বনাঞ্চল, সেই বনাঞ্চলে জলদস্যু আটক এবং অস্ত্র উদ্ধার দেখানো হতো। প্রত্যক্ষদর্শীদের কাছে বর্ণনা শুনে আমরা একটি চিত্র হাজির করতে পেরেছি। ঢাকা বা বরিশাল থেকে গুমের ভুক্তভোগীদের নিয়ে র্যাবের গাড়িবহর আসত ভান্ডারিয়া হয়ে মঠবাড়িয়া পাথরঘাটা সড়ক ধরে চরদোয়ানি। সেখানে বাজারের পাশে বরফ কলের সামনে তারা গাড়ি রাখত। বরফ কলের সামনের থেকে ট্রলারে উঠে সোজা বলেশ্বর নদীতে, চরদোয়ানি খাল থেকে নদীর মোহনা, এরপর 2 থেকে 2.5 ঘন্টা ট্রলার চললেই বঙ্গোপসাগরের মোহনা। নির্দিষ্ট এলাকায় পৌঁছানোর পর কোনো কোনো সময় শুরু হতো মহড়া। স্থানীয়দের বন্দুকযুদ্ধ বোঝানোর জন্য বেশ কিছুক্ষণ ধরে ফাঁকা গুলি ছোড়া হতো। ঠিক যখন নদীতে ভাটা নামত, তখন গুমের ভুক্তভোগীদের মরদেহ ফেলে দেয়া হতো, যাতে তা গভীর সমুদ্রের মাঝে ভাটা ধরে চলে যায়। এখানে কেন ফেলতো? এর থেকে দূরে না কেন? এর থেকে ওই পাশে না? এখানে পানিটা গভীর পানি স্যার, এইখানে একটা গভীর পানি আছে, আর এর উপরে যে আমরা চরদন থেকে বের হচ্ছি নলি বলছি না, ওখানে একটা গভীর পানি আছে। আমার জানা মতো 200-র উপরে করছে। কি করছে? হ্যাঁ, মারি ফেলাইছে, এইরকম নদীতে লাশ ফালাই দিছে। ঢাকায় একটি প্রোডাকশন হাউসের ভিডিও নির্মাণের কাজ করেন আমিনুল ইসলাম সুজন। 2011-12 সালে তিনি একদিন গ্রামের বাড়িতে গিয়ে শোনেন এলাকায় মাঝে মাঝে রহস্যময় অপারেশনে আসে একটি বাহিনী। নিয়ম মতো সবাই বাজার অন্ধকার করে ঘরে ফিরে গেলেও ঘাটের পাশে ঝোপের আড়ালে লুকিয়ে ভুক্তভোগীদের নিয়ে যেতে দেখেছিলেন সুজন। মাছ ধরার ছলে একটা ছোট নৌকো নিয়ে, ডিঙ্গি নিয়ে এইখানে এই গাছগুলো ছিল না, এই বড় গাছগুলো ছিল না, এখানে একটা ঝোপ ছিল, হ্যাঁ একটা বড় ঝোপ ছিল। এই দোকানপাটও তখন ছিল না, খুব কম। এইখানে এসে ওই ঝোপের ভিতরে বসে দাঁড়াই আমি আর কি দেখছি, যেমনটা হলে হাত পা বাঁধা অবস্থায় মানুষ উঠেছে, পা বাঁধা না, হাত বাঁধা অবস্থায়, মানে হাঁটাইয়া চোখ বাঁধা অবস্থায়। এই এলাকায় অপারেশন চালিয়ে শেষ হতো না। মাঝরাতে স্থানীয়দেরকে ঘুম থেকে তুলে ঘটনাগুলোতে সাক্ষী করা হতো। সাক্ষী হিসেবে নাম ওঠার পর অনেকটা আতঙ্কে থাকতেন মানুষ। এই যেমন স্থানীয় জেলে মোহাম্মদ জাহাঙ্গীরও একটি ঘটনার সাক্ষী। তাকে ভোররাতে ঘুম থেকে তুলে বন্দুকযুদ্ধের নিহতের সুরতহালের সাক্ষী হতে বলা হয়। পার দিক যখন আমি তাকাইছি, প্রত্যেকটা নখে চেহারা চিনাই, কারণ যারা জঙ্গলে হাঁটাচলা করে তাদের নখে ময়লা থাকে, চেহারা চিনাইবে না। আমি হেকেলে আমার মনে মনে একটু কামড় দিতে মনে হয় যারা ডাকাইত না, কারণ এত সুন্দর এই নখ কোনো ডাকাইতের হবে না।
র্যাবের সোর্স হয়ে কাজ করা প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় তৎকালীন র্যাবে কর্মরত বেশ কয়েকজনের নাম এসেছে স্টার নিউজের হাতে। এর মধ্যে সবচেয়ে বেশি নাম পাওয়া গেছে র্যাবের সাবেক গোয়েন্দা পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান। তিনি বর্তমানে কারাগারে। এছাড়া র্যাব ৮-এর সাবেক কয়েকজন কর্মকর্তার নামও উঠে এসেছে অনুসন্ধানে। গুম এবং তারপর হত্যা এর সাথে জড়িত বেশ কয়েকজন সাবেক কর্মকর্তার নাম আমাদের হাতে এসেছে। আমরা নিশ্চিত হয়েছি এর মধ্যে অধিকাংশ কর্মকর্তাই এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আমরা জেনেছি এই প্রক্রিয়া, এই ঘটনা এবং এই আসামিদের বিরুদ্ধে এখন তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত সংস্থা থেকে স্টার নিউজের কাছে অনুরোধ জানানো হয়েছে রাষ্ট্রীয় তদন্তের স্বার্থে যাতে কোনো আসামির নাম পরিচয় প্রকাশ না করা হয়। উল্লেখযোগ্য সংখ্যক যারা জড়িত ছিলেন তাদের প্রায় সবার নামই আমরা মোটামুটি ধারণা করছি যে আমরা পেয়েছি, আমাদের তদন্তকারীরা পেয়েছে। এদের মধ্যে অফিসার লেভেলের বেশ কয়েকজন অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের মধ্যে কেউ কেউ ডিনাই করেছেন, বাট কেউ কেউ যারা মূলত একদম সরাসরি সম্পৃক্ত ছিলেন এরকম বেশ কয়েকজন অফিসার এবং সৈনিক এবং যারা অন্যান্য র্যাঙ্কের যারা কর্মরত ছিলেন তারা আমাদের তদন্তকারী দলের কাছে স্বীকারোক্তি দিয়েছেন যে তারা এই ধরনের কাজগুলো চাপে পড়ে হোক, চাকরির কারণে হোক, নির্দেশনার ভিত্তিতে হোক, যেভাবেই হোক তারা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। স্টার নিউজের কাছে বক্তব্য দেওয়ার পাশাপাশি চরদোয়ানি এলাকার এসব প্রত্যক্ষদর্শী ইতিমধ্যে জবানবন্দি দিয়েছেন অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছেও। যাকে ফাঁসি দেওয়া হয় সেও জানতে পারে যে একটু পরে আমার মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর আগে সে তার ফ্যামিলি সবার সাথে দেখার সুযোগ পায়। কিন্তু এইখানের মানুষটার অবস্থাটা কি? সে তার ফ্যামিলির তো দেখা পায় না, তার ফ্যামিলি জানেও না কোথায় সে। গুমের যেই সংস্কৃতি সেটা 2010-11 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি নাই হয়ে যাচ্ছে। মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তাকে নিয়ে যাচ্ছে, এরপর সে নাই হয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী 2010 সাল থেকে চরদোয়ানি এলাকায় গুম করে এনে তাদের মরদেহ ভাসানো হতো, কিন্তু 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা দিলে বন্ধ হয়ে যায় এসব কথিত অপারেশন বা গুম ভুক্তভোগীদের মরদেহ ভাসানো। এরপর থেকে এই এলাকার জেলেদের কাছে বলেশ্বর নদী ও বঙ্গোপসাগরের মোহনার এই মাঝের চর পরিচিত গুম চর নামে। এমনকি গুগল ম্যাপেও আমরা এই গুম চর শব্দটার অস্তিত্ব খুঁজে পেয়েছি। প্রশ্ন আসে, শুধুই বরগুনার এই স্পটে গুমের মরদেহ ফেলা হতো নাকি আরও জায়গা আছে? ঢাকায় আছে বুড়িগঙ্গা নদী একটা ব্যাপার, কর্ণফুলী নদী, বঙ্গোপসাগর, আর আপনি যে এলাকার কথা বলছেন সেগুলো। সুতরাং এই সংখ্যা মেবি অনেক বেশি হবে। আমরা ধরে নিতে পারি যে যে মানুষগুলো ফিরে আসেনি তাদের পরিণতি এখানে এরকমই কোনো একটা স্পটে ঘটে গেছে। হ্যাঁ, স্মৃতি একটাই আছে, মানে এই কয়টা হিসেবে আর না। নদী, সাগর, পাহাড়, জঙ্গল, যেখানেই মরদেহ গুম করা হোক, এক একটি গুম যেন একজন করে নজরুল ইসলামের পরিবারের গল্প। নজরুলের মেয়ে জেরিনের বয়স যখন 4, তখন তার বাবাকে গুম করা হয়। এখন জেরিনের বয়স 17। বোঝার বয়স থেকে পিতৃহারা জেরিন চান তার বাবার মতো প্রতিটি হত্যার বিচার হোক, সুষ্ঠু একটা বিচার হোক, আইনের আওতায় আনা হোক। আমার মতো তো অনেক ছেলে মেয়েই তাদের বাবা হারাইছে, বাবার আদর ভালোবাসা যে তার কিছুই পায় নাই। বিচারের পাশাপাশি ভুক্তভোগী পরিবারের আরও চাওয়া যে সুন্দরবন শত ঝড়ঝঞ্ঝায় বাংলাদেশের জন্য রক্ষা কবচ হয়ে দাঁড়ায়, সেই বন যেন এরকম বীভৎস ঘটনার সাক্ষী আর না হয়। যে রাষ্ট্র পরিচিত নদীমাতৃক দেশ হিসেবে সে দেশের নদীর মধ্যে জেগে ওঠা আর কোনো চরের নাম না হোক গুমচর।